ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং প্রথম পর্বে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের ম্যাথমেটিক্স 1 বিষয়টির অধ্যায় 6 অর্থাৎ সমাবেশ বা কম্বিনেশন নামে যে অধ্যায়টি আছে সেই অধ্যায়ের লেকচার 2 নিয়ে আলোচনা করব। তোমরা ইতিমধ্যে আমার চ্যানেলে এই অধ্যায়ের লেকচার 1 পেয়ে গেছো। আজকে এই লেকচার 2 তে আমি কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নের বা অঙ্কের সমাধান নিয়ে আলোচনা করব। তাহলে চলো আর কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আমি সমস্যা 1 নামে খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক দিয়েছি। একটি ক্রিকেট দলের 14 জন খেলোয়াড়ের মধ্যে 5 জন বল করতে পারে এবং 2 জন উইকেট রক্ষা করতে পারে। কমপক্ষে একজন উইকেট রক্ষক ও 3 জন বোলার নিয়ে 11 জন খেলোয়াড়ের একটি ক্রিকেট দল কত প্রকারে গঠন করা যাবে? প্রশ্নটা হচ্ছে, একটা ক্রিকেট দলে 14 জন খেলোয়াড় আছে, তার মধ্যে 5 জন বল করতে পারে, 2 জন উইকেট রক্ষা করতে পারে। তোমাকে কমপক্ষে একজন উইকেট রক্ষক ও 3 জন বোলার নিয়ে 11 জন খেলোয়াড়ের একটা ক্রিকেট দল গঠন করতে হবে। আর সেই দলটা কত প্রকারে গঠন করা যাবে সেই সংখ্যাটাই তোমাকে এখন নির্ণয় করতে হবে। তো আমি এখানে সমাধান দিয়ে লিখেছি, দেখো, নিম্নলিখিত উপায়ে খেলোয়াড়গণকে বাছাই করে দল গঠন করা যায়। তো এই যে নিম্নলিখিত উপায়ে খেলোয়াড়গণকে বাছাই করে দল গঠন করা যায়, এই লেখাটার পরে এই চার্টটা দিবে। এই চার্টের মধ্যে মূলত আমরা কত প্রকারে গঠন করতে পারি বা তার যে ধাপগুলো, কয়টা ধাপে আমরা এই দলটা গঠন করতে পারি সেই ধাপগুলো দেয়া আছে। এরপরে আমরা এই ধাপগুলো থেকে প্রতিটা ধাপের জন্য কত প্রকারের দল গঠন করা যায় সেই উপায়গুলো আমরা নির্ণয় করব। ফাইনালি এই সবগুলো ধাপের যে উপায় সংখ্যা, দল গঠন করার যে উপায় সংখ্যা, সেই উপায় সংখ্যার যোগফলটাই হবে মোট দল গঠন করার উপায়। তো যাই হোক, আমরা চারটা দেখি। তোমার এইখানে বলা আছে 5 জন বোলার এবং 2 জন হচ্ছে উইকেট রক্ষক। প্রশ্নে যেহেতু 14 জন খেলোয়াড়ের কথা বলা আছে, তার মানে অন্যান্য খেলোয়াড় আছে 7 জন। এই যে আমি 7 জন অন্যান্য লিখে দিয়েছি। তো এখানে আমরা কয়েকটা ধাপ দিয়েছি। দেখো, প্রথমে এ ধাপের ক্ষেত্রে আমরা 3 জন বোলার নিয়েছি, উইকেট রক্ষক নিয়েছি 1 জন, আর বাকি অন্যান্য থেকে 7 জন। এখন এটা কিভাবে আমরা নিয়েছি, দেখো, এখানে প্রশ্নে একটা শর্ত দেয়া আছে, কমপক্ষে একজন উইকেট রক্ষক এবং 3 জন বোলার নিতে হবে। তুমি কমপক্ষে যে শর্তটা দেয়া আছে সেটা থেকে শুরু করবে। যেহেতু কমপক্ষে একজন উইকেট রক্ষক নেওয়ার কথা বলা আছে, তার মানে তুমি চাইলে 2 জন উইকেট রক্ষকও নিতে পারো। আবার কমপক্ষে 3 জন বোলারের কথা বলা আছে, তুমি চাইলে এখানে সর্বোচ্চ 5 জন বল করতে পারে, তার মানে 5 জনও নিতে পারো। তো আমরা ধাপগুলো আবারও দেখি। তো এ ধাপে আমরা কিভাবে নিলাম, 3 জন বোলার নিয়েছি, 1 জন উইকেট রক্ষক এবং অন্যান্য খেলোয়াড় থেকে 7 জন। এরপরে দেখো, আমরা এই বোলার সংখ্যাটা 1 জন বাড়িয়ে দিলাম। বি ধাপে আমরা 4 জন বোলার নিয়েছি আর 1 জন উইকেট রক্ষক নিলাম, তাহলে এখানে 4 আর 1 5 জন হয়ে যায়। 11 জনের মধ্যে বাকি থাকে 6 জন। এই যে 7 জন অন্যান্য খেলোয়াড় থেকে আমরা 6 জন নিলাম। এরপর সি ধাপে আমরা 5 জন বোলার নিয়ে নিলাম আর উইকেট রক্ষক 1 জনই নিলাম, তাহলে এখানে কতজন হলো, 6 জন। বাকি থাকে আর 5 জন। এই যে অন্যান্য খেলোয়াড় থেকে আমরা 5 জন নিয়েছি। এরপর ডি ধাপে দেখো 3 জন বোলার নিয়েছি, অর্থাৎ শুরু করেছিলাম যে এ ধাপে 3 জন বোলার থেকে, একই রকম ভাবে আমরা এখানেও 3 থেকে শুরু করব। এখন আমরা দেখো 2 জন উইকেট রক্ষক নিয়েছি। প্রথমে 1 জন করে নিয়েছি, এরপরে 2 জন করে নিব। তো 2 জন যদি আমরা উইকেট রক্ষক নিই তাহলে কত হবে, এখানে দেখো 5 জন হয়ে যাচ্ছে, তার মানে অন্যান্য খেলোয়াড় থেকে আমাকে আরো 6 জন নিতে হবে। ই ধাপে আমরা আরেকজন বোলার বাড়িয়ে দিলাম, 4 জন বোলার নিয়েছি। আর এখন যেহেতু আমরা 2 জন করে উইকেট রক্ষক নিব, তার মানে 4 আর 2 6 হয়ে যাবে, আর বাকি থাকে 5 জন। এই যে অন্যান্য খেলোয়াড় থেকে আমরা 5 জন নিলাম। এফ ধাপে আমরা 5 জন বোলার নিয়েছি সর্বোচ্চ, এবং সর্বোচ্চ 2 জন উইকেট রক্ষক আছে, মানে 2 জনই আমরা নিলাম। তো 5 2 7 জন হয়ে যায়, অতএব বাকি 4 জন নিতে হবে অন্যান্য খেলোয়াড় থেকে। এখন আমরা এই যে ধাপগুলো পেলাম, যে কয়টা ধাপে, আমরা এখানে দেখো যে 6টা ধাপে এই ক্রিকেট টিমটা গঠন করতে পারি। তো এই ধাপগুলোর প্রতিটার ক্ষেত্রে দল গঠন করার উপায়টা আমরা আলাদাভাবে বের করে নিই। আমি এখানে দেখো এ ধাপের ক্ষেত্রে, এই যে এর ক্ষেত্রে দল গঠন করার উপায়, আমরা উপায়টা বের করেছি। তো এখানে দেখো এ ধাপের ক্ষেত্রে 5 জন বোলার থেকে আমরা 3 জন নিয়েছি। তাহলে এইখানে যে আমরা বাছাই করলাম 5 জন থেকে 3 জন, এটার মানটা কত হবে, 5C3। এই যে আমরা 5C3 লিখলাম। এরপরে 2 জন উইকেট রক্ষক থেকে 1 জন উইকেট রক্ষক নিয়েছি, অতএব এটা আমরা বাছাই করতে পারি 2C1 ভাবে। এই যে আমরা 2C1 লিখলাম। এরপরে 7 জন অন্যান্য খেলোয়াড় থেকে আমরা 7 জনকে নিয়েছি, এটা আমরা বাছাই করতে পারি 7C7 আকারে। এই যে 7C7 লিখলাম। আর এই বিষয়টা আমি পূর্বের লেকচারে বলেছি, যেহেতু তিনটাই একই সাথে ঘটতেছে, একটা দল গঠন করতেছি এই এ ধাপে, তার মানে তিনটাই একই সঙ্গে ঘটতেছে, অতএব তিনটারই গুণ হবে। তো আমরা যদি 5C3 এর মানটা বের করি, এটার মান হবে 10, 2C1 এর মান হচ্ছে 2, 7C7 এর মানটা হচ্ছে
হচ্ছে 1। এই তিনটা রাশি গুণ করলে ফাইনালি আমরা পাবো 20। একই রকম ভাবে বি ধাপের ক্ষেত্রে দল গঠন করার উপায়টা হবে, দেখো এখানে বি ধাপে 4 জন বোলার নিয়েছি, 5 জন থেকে 4 জন আমরা 5C4 প্রক্রিয়ায় বাছাই করতে পারি, আর 2 জন উইকেট রক্ষক থেকে আমরা 1 জন উইকেট রক্ষক নিয়েছি। অতএব এইটার বাছাই প্রক্রিয়াটা হবে 2C1, আর 7 জন থেকে এখানে দেখো 6 জন নিয়েছি আমরা, তার মানে এটা বাছাই করার উপায়টা হবে 7C6। আমরা এটাই এখানে লিখেছি, দেখো যে বি এর ক্ষেত্রে দল গঠন করার উপায় হচ্ছে 5C4 ইন্টু 2C1 ইন্টু 7C6, আর এই মানগুলো বসিয়ে দিলে ফাইনালি আমরা 70 পাবো। একই রকম ভাবে সি এর ক্ষেত্রে দল গঠন করার উপায়টা আমরা যদি বের করি, এখানে দেখো সি এর ক্ষেত্রে 5 জন বোলার নিয়েছি, বোলার আছে 5 জন, 5 জনই আমরা নিয়েছি, অতএব বাছাই প্রক্রিয়া হবে 5C5, আর 2 জন উইকেট রক্ষক থেকে 1 জন নিয়েছি, 2C1 হবে এটার বাছাই প্রক্রিয়া বা বাছাই করার উপায়। আর এখানে দেখো 5 জন নিয়েছি অন্যান্য খেলোয়াড়ের মোট সংখ্যা হচ্ছে 7 জন, এখানে আমরা 5 জন নিয়েছি, অতএব এটার বাছাই প্রক্রিয়াটা হবে 7C5। আমরা এই যে সি এর ক্ষেত্রে দল গঠন করার উপায়টা এই যে দেখো 5C5, প্রথমটা 2C1 আর লাস্টেরটা হচ্ছে 7C5। এই রাশিগুলোর মান যদি আমরা বসিয়ে দিই, এখানে প্রথমটা হবে 1, দ্বিতীয়টা হবে 2, আর 7C5 এর মানটা হবে 21। এই তিনটা রাশি যদি আমরা গুণ করি, গুণফলটা হবে 42। এরপরে আমরা ডি এর ক্ষেত্রে দেখো বের করেছি উপায় সংখ্যাটা। তো ডি এর ক্ষেত্রে আমরা দেখো 3 জন বোলার নিয়েছিলাম, 5 জন থেকে 3 জন বাছাই করা যায় 5C3 প্রক্রিয়ায়, আর 2 জন উইকেট রক্ষক নিয়েছি, 2 জন থেকে 2 জন, তার মানে 2C2 হবে এটার বাছাই প্রক্রিয়া, আর 7 জন থেকে এখানে নিয়েছি 6 জন, তার মানে 7C6 হবে এটার বাছাই প্রক্রিয়া বা বাছাই করার উপায়। দেখো আমরা এখানে ডি এর ক্ষেত্রে এটাই লিখেছি 5C3 ইন্টু 2C2 ইন্টু 7C6। তিনটা রাশির আমরা যদি মান বের করি, মান পাবো 10, 1, 7, আর এগুলো গুণ করলে গুণফল হবে 70। একই রকম ভাবে ই এবং এফ এর ক্ষেত্রে আমরা এই যে বের করেছি, এখানে তুমি এটা দেখে নিবে। তো এখানে দেখো ই এর ক্ষেত্রে পেয়েছি 105, আর এফ এর ক্ষেত্রে পেয়েছি 35, তার মানে প্রত্যেকটা ধাপের জন্য আমরা আলাদাভাবে উপায়টা বের করলাম। এখন মোট দল গঠন করার যে উপায়টা, সেই উপায়টা হবে কি, এই যে 6টা ধাপ, এই 6টা ধাপে যে উপায়গুলো পেয়েছি, এই 6টা ধাপের উপায় সংখ্যার যোগফল। তার মানে এই যে প্রথমে আমরা পেয়েছিলাম 20, তারপর 70, তারপরে 42, এরপরে 70, এরপরে দেখো এই যে 105, এরপরে 35, এই সবগুলো আমরা এখানে যোগ করেছি। এই যে সবগুলো যোগ করলে আমরা কি পাবো, 342 অর্থাৎ 342 পাবো, আর এইটাই হচ্ছে আনসার। এই যে আমি আনসার লিখে দিয়েছি, আনসার হচ্ছে 342 উপায়ে, অর্থাৎ 342 উপায়ে আমরা এই যে টিমটা গঠন করতে বলা হয়েছে, এই টিমটা গঠন করতে পারি। তো আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। আমরা পরের স্লাইডটা দেখি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে সমস্যা 2 নামে আমি আরেকটা গুরুত্বপূর্ণ অঙ্ক দিয়েছি। এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট। 6 জন বিজ্ঞান বিভাগ ও 4 জন কলা বিভাগের ছাত্র হতে 6 জনের একটি কমিটি গঠন করতে হবে। প্রত্যেক ক্ষেত্রে বিজ্ঞানের ছাত্রদের সংখ্যাগরিষ্ঠতা দিয়ে কত প্রকারে কমিটি গঠন করা যাবে। তো এখানে প্রশ্নটা হচ্ছে বিজ্ঞানের ছাত্র 6 জন, কলা বিভাগের ছাত্র 4 জন, তার মানে মোট ছাত্র হচ্ছে 10 জন। এখান থেকে তোমাকে 6 জনের একটা কমিটি গঠন করতে হবে, তবে শর্তটা হচ্ছে বিজ্ঞানের ছাত্রদের সংখ্যাগরিষ্ঠতা দিতে হবে। তার মানে কি, যেহেতু 6 জনের কমিটি গঠন করতে হবে এবং শর্ত হচ্ছে বিজ্ঞানের ছাত্রদের সংখ্যাগরিষ্ঠতা দিতে হবে, তার মানে তুমি শুধু 6 জন বিজ্ঞান বিভাগের ছাত্র দিয়েও চাইলে কমিটি গঠন করতে পারো। তো আমরা সমাধানটা দেখি। আমি এখানে দেখো সমাধান দিয়ে লিখেছি, নিম্নলিখিত উপায়ে কমিটি গঠন করা যায়। এই যে 4টা প্রথমে লিখবে তুমি। তো এখানে বিজ্ঞানের ছাত্র হচ্ছে 6 জন, আমরা একটা কলামে লিখবো, আর 4 জন হচ্ছে কলা বিভাগের ছাত্র। তো এখানে আমরা ধাপগুলো দিয়েছি এ, বি, সি, এই 3টা ধাপই মূলত আমরা এই কমিটিটা গঠন করতে পারি। এ ধাপের মধ্যে দেখো আমরা 6 জন থেকে 5 জন নিয়েছি, যেহেতু সংখ্যাগরিষ্ঠতা দিতে হবে বলা আছে। তো 5 জন যদি বিজ্ঞান বিভাগের ছাত্র নাও, 6 জনের কমিটি, তার মানে আরেকজন নিবে কলা বিভাগ থেকে। আর বি ধাপে দেখো 4 জন নিয়েছি সায়েন্সের ছাত্র, তার মানে কলা বিভাগ থেকে নিতে হবে 2 জন। আর এই যে সি ধাপে আমি প্রথমে যেটা বলেছিলাম, যেহেতু সংখ্যাগরিষ্ঠতা দিতে হবে বলা আছে, তার মানে তুমি চাইলে 6 জন বিজ্ঞান বিভাগের ছাত্র দিয়েও কমিটিটা গঠন করতে পারো। এই কারণে আমরা এই যে 6 জন বিজ্ঞান বিভাগের ছাত্র নিয়েছি। সেক্ষেত্রে কলা বিভাগ থেকে তোমাকে কাউকে নিতে হবে না, এই যে এখানে 0 দিয়েছি আমরা। তো আমরা এটার ধাপগুলোর ক্ষেত্রে কমিটি গঠন করার উপায়গুলো আলাদাভাবে বের করে নিই। এ এর ক্ষেত্রে কমিটি গঠন করার উপায় আমরা দেখো লিখেছি 6C5 ইন্টু 4C1। এটা কিভাবে পেলাম, এখানে দেখো 6 জন ছিল বিজ্ঞান বিভাগের ছাত্র, তো এখান থেকে এ ধাপে আমরা 5 জন নিয়েছি, তাহলে বাছাই করার প্রক্রিয়াটা হবে 6C5, আর 4 জন কলা বিভাগের ছাত্র থেকে আমরা 1 জন নিয়েছি, এটার বাছাই করার উপায়টা হবে 4C1। আমরা এটাই লিখেছি। আর যেহেতু 2টা প্রক্রিয়া একই সাথে ঘটতেছে, অর্থাৎ 6 জনের একটা কমিটি গঠন করছি, একটা কমিটি গঠন করতে গিয়ে আমরা এই যে বিজ্ঞান বিভাগ থেকে 5 জন, কলা বিভাগ থেকে 1 জন নিচ্ছি, অতএব এ ধাপের ক্ষেত্রে মোট উপায় সংখ্যা
সংখ্যাটা হবে এই যে সায়েন্সের ক্ষেত্রে যে উপায় এবং কলা বিভাগের ছাত্রদের বাছাই করার যে উপায়, এই দুইটা উপায়ের গুণফল। তো এই গুণফলটা যদি আমরা বের করি কি হবে, দেখো 6c5 এটার মান হচ্ছে 6, 4c1 এর মান হচ্ছে 4, এই দুইটা গুণ করলে পাবো আমরা 24। আর বি এর ক্ষেত্রে কমিটি গঠন করার উপায়টা হবে 6c4 ইন্টু 4c2। এটা কিভাবে পেলাম দেখো, বি এর ক্ষেত্রে আমরা 4 জন সায়েন্সের ছাত্র নিয়েছিলাম বা বিজ্ঞান বিভাগের ছাত্র নিয়েছি, তাহলে আমরা বাছাই করতে পারবো 6c4 আকারে। আর কলা বিভাগ থেকে নিয়েছি 2 জন, অতএব এটার বাছাই করার উপায়টা হচ্ছে 4c2, এটাই আমরা এখানে লিখেছি। তো 6c4 এর মানটা যদি আমরা বের করি এটার মান পাবো 15, আর 4c2 এর মানটা হচ্ছে 6, দুইটা গুণ করলে পাবো 90। সি এর ক্ষেত্রে কলা বিভাগ থেকে কোনো ছাত্র নিচ্ছি না, অতএব এটার উপায় সংখ্যাটা হবে 4c0। আর বিজ্ঞান বিভাগের ক্ষেত্রে যেহেতু 6 জন নিচ্ছি, তার মানে 6 জন থেকে 6 জন 6c6 উপায়ে আমরা বাছাই করতে পারবো। সে কারণে আমরা সি এর ক্ষেত্রে কমিটি গঠন করার মোট উপায়টা লিখেছি 6c6 ইন্টু 4c0। তো 6c6 এর মানটা 1, 4c0 এর মানটাও 1, তোমরা এই মানগুলো বের করে নিবে। তো এই দুইটা গুণ করলে 1ই থাকবে। অতএব কমিটি গঠন করা মোট উপায়, তার মানে এই যে তিনটা ধাপ এ বি সি, এই তিনটা ধাপের ক্ষেত্রে আমরা বা তিনটা যে প্রক্রিয়া, এই তিনটা প্রক্রিয়ায় কত উপায়ে গঠন করতে পারি আমরা কমিটিটা, সেই উপায়গুলোর যোগফলটা আমরা নির্ণয় করব। এখানে দেখো প্রথমটা ছিল 24, পরে 90, এরপর হচ্ছে 1, তিনটা যোগ করলে আমরা পাবো 115, অর্থাৎ 115। আর এটাই হচ্ছে এই অঙ্কের আনসার। এই যে আমরা নিচে আনসার দিয়ে দিয়েছি। তো আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। আমরা এর পরের অঙ্কটা দেখি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে সমস্যা 3 নামে আরেকটা গুরুত্বপূর্ণ অঙ্ক দিয়েছি। এই অঙ্কটাও পরীক্ষায় আসার মতো। একজন পরীক্ষার্থীকে প্রতি গ্রুপে 5টি প্রশ্ন আছে এমন 2টি গ্রুপে বিভক্ত 10টি প্রশ্ন হতে 6টি প্রশ্নের উত্তর দিতে হবে এবং কোনো গ্রুপ হতেই 4টির বেশি প্রশ্নের উত্তর দিতে পারবে না। সে কত প্রকারের প্রশ্নগুলো বাছাই করতে পারবে? তো তোমাকে প্রশ্নটা আগে বুঝতে হবে। এখানে 2টা গ্রুপ আছে, 2টা গ্রুপে বিভক্ত 10টা প্রশ্ন, তার মানে প্রতিটা গ্রুপে 5টা করে প্রশ্ন দেয়া আছে এবং এই প্রশ্নগুলো থেকে 6টা প্রশ্নের উত্তর দিতে হবে। আর শর্ত হচ্ছে কোন গ্রুপ থেকে 4টার বেশি প্রশ্নের উত্তর দিতে পারবে না। তো আমরা সমাধানটা দেখি। আমি এখানে সমাধান দিয়ে লিখেছি, দেখো সে নিম্নলিখিত উপায়ে প্রশ্নগুলো বাছাই করতে পারবে। তো এই চার্টে দেখো প্রথম গ্রুপ, দ্বিতীয় গ্রুপ দিয়ে আমরা লিখেছি। যেহেতু 2টা গ্রুপে বিভক্ত, মোট প্রশ্ন হচ্ছে 10টা এবং প্রতি গ্রুপে প্রশ্ন 5টা করে, অতএব আমরা এই যে প্রথম গ্রুপে 5টি প্রশ্ন, দ্বিতীয় গ্রুপে 5টি প্রশ্ন লিখেছি। তো আমরা এই ধাপগুলো দেখি বা প্রক্রিয়াগুলো দেখে নেই একটু। আমরা এখানে প্রথমটাকে এ দিয়ে প্রকাশ করেছি। এ প্রক্রিয়ায় দেখো যেহেতু 4টার বেশি প্রশ্ন কোনো গ্রুপ থেকে অ্যান্সার করতে পারবে না, অতএব আমরা প্রথম গ্রুপ থেকে 4টা নিলাম। তাহলে আর কয়টা প্রশ্ন বাকি থাকে? 2টা, যেহেতু 6টা প্রশ্নের অ্যান্সার করতে হবে। এরপরে বি ধাপে আমরা দেখো এখানে একটা কমিয়েছি 3টা, তার মানে আরো 3টা থাকে, তার মানে দ্বিতীয় গ্রুপ থেকে 3টা প্রশ্নের অ্যান্সার করতে পারবে। সি ধাপে আমরা এখানে 2টা দিয়েছি, তার মানে এখানে হবে তখন সর্বোচ্চ যে 4টা প্রশ্ন। এরপরে আর কিন্তু সম্ভব না, কোনো গ্রুপ থেকে যেহেতু 5টা সম্ভব না, অতএব আমরা এই 3টা প্রক্রিয়া বা 3টা ধাপেই এই প্রশ্নগুলো বাছাই করতে পারবো। তো আমরা এটার উপায়গুলো বের করি। দেখো এর ক্ষেত্রে আমরা লিখেছি, এর ক্ষেত্রে প্রশ্নগুলো বাছাই করার উপায় 5c4 ইন্টু 5c2। তো আমরা এটা কিভাবে পেয়েছি এখানে একটু চার্টে দেখে নিই। দেখো এখানে প্রথম গ্রুপ থেকে আমরা 4টা প্রশ্ন নিয়েছিলাম এ ধাপে, 5টা প্রশ্ন থেকে 4টা, তার মানে বাছাই করতে পারবো 5c4 উপায়ে। আর দ্বিতীয় গ্রুপে 5টা প্রশ্ন থেকে 2টা প্রশ্ন নিয়েছি, অর্থাৎ বাছাই প্রক্রিয়াটা হবে 5c2। আর যেহেতু একই সাথে ঘটতেছে, তার মানে আমরা এখানে গুণ করব। তো এই 5c4 এর মানটা হচ্ছে 5, 5c2 এর মান হচ্ছে 10, দুইটা গুণ করলে হবে 50। বি এর ক্ষেত্রে প্রশ্নগুলো বাছাই করার উপায় হচ্ছে 5c3 ইন্টু 5c3। কারণ হচ্ছে দেখো এই যে প্রথম গ্রুপ থেকেও 3টা নিচ্ছি, দ্বিতীয় গ্রুপ থেকেও 3টা, আর যেহেতু প্রতি গ্রুপে মোট 5টি প্রশ্ন আছে, অতএব বাছাই প্রক্রিয়াটা হবে প্রথমটার ক্ষেত্রে 5c3, দ্বিতীয়টার ক্ষেত্রেও 5c3। আর যেহেতু মোট 6টা প্রশ্নের উত্তর দিচ্ছে এবং একই সাথে ঘটতেছে এই ঘটনাটা, অতএব এখানেও গুণ হবে। তো এইটার মান যদি আমরা বের করি, 5c3 এর মান হচ্ছে 10, তো 10 ইন্টু 10 মানে হবে 100। সি এর ক্ষেত্রে প্রক্রিয়াটা হবে দেখো যে 5টা থেকে 2টা নিচ্ছি, প্রথম গ্রুপে 5c2 উপায়ে আমরা বাছাই করতে পারবো। আর দ্বিতীয় গ্রুপে 5টা প্রশ্ন থেকে 4টা প্রশ্ন নিচ্ছি, তার মানে বাছাই প্রক্রিয়াটা হবে 5c4। আমরা এখানে দেখো সি এর ক্ষেত্রে এটাই লিখেছি 5c2 ইন্টু 5c4। তো এই মানগুলো আমরা যদি বের করি, প্রথমটার মান হবে 10, অর্থাৎ 5c2 এর মানটা হবে 10, 5c4 এর মানটা হচ্ছে 5, দুইটা গুণ করলে আমরা ফাইনালি 50 পাবো। তো এখন এই যে 3টা প্রক্রিয়া বা ধাপের ক্ষেত্রে আমরা আলাদা আলাদা ভাবে উপায়গুলো পেয়েছি, অতএব প্রশ্নগুলো বাছাই করার মোট উপায় আমি এখানে লিখেছি দেখো। সুতরাং প্রশ্নগুলো বাছাই করার মোট উপায় হবে এই 3টার যোগফল। তো এই 3টার যোগফল আমরা কত পাবো? 50 প্লাস 100 প্লাস 50, তার মানে 200।
আর এটাই হচ্ছে এই অঙ্কের আনসার। তার মানে পরীক্ষার্থী 200 প্রক্রিয়ায় বা 200 উপায়ে এই প্রশ্নগুলো বাছাই করতে পারবে। তো আমরা এই যে আনসার দিয়ে লিখেছি, আনসার হচ্ছে 200 উপায়ে। তো এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ ধরে আমার লেকচার দেখার জন্য, শোনার জন্য তোমাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আমি তোমাদেরকে বলবো, তোমরা যারা আমার ভিডিওটি দেখছো, তোমরা অবশ্যই এই ভিডিও লিঙ্কটি তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করবে, এবং যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।